প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। শুক্রবার রাতে দৈনিক কালের কণ্ঠ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার নিয়েছিল। তো সেই সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং শুক্রবার থেকে শুরু করে সেটি নিয়ে কথাবার্তা চলছে সব মহলে। সাক্ষাৎকারের ব্যবচ্ছেদ হচ্ছে, সেটি নিয়ে হচ্ছে নানা আলোচনা, সমালোচনা, উঠেছে তর্ক এবং বিতর্ক। তো এরই মধ্যে আবার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব চেপেছে কালের কণ্ঠ, কারণ সাক্ষাৎকারটি বড় ছিল, তাই তারা এক পর্বে ছাপতে পারেনি। দ্বিতীয় পর্বে আবার জানা গেল নতুন কিছু তথ্য, নতুন কিছু বোমা ফাটালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম সাক্ষাৎকারে জনাব শাহাবুদ্দিন চুপ্পু একটি কথা বলেছিলেন যেটি হাসির খোরাক জোগায় আমাদের এবং জুগিয়েছে অনেকের জন্য। তিনি বলেছিলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার জন্য এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার জন্য পায়তারা চলছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেই চেষ্টাটি করছিল। আমি লাইনটি আবার পড়ছি হুবু তার বক্তব্য থেকে। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। কি ভয়ঙ্কর কথা! এমন বক্তব্য জামানার নিকৃষ্ট স্বৈরাচারী, নিকৃষ্ট মিথ্যেবাদী, কপট, ভণ্ড, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রপতি বলছেন এই কথা, যে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার, চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবার। কি ভয়ঙ্কর বক্তব্য! তার নিয়োগকর্তা শেখ হাসিনা সংবিধান মেনে কবে চলেছিলেন? তিনটি নির্বাচন থেকে এই দেশের মানুষকে বঞ্চিত করেছিলেন। নির্বাচন তো হয়েছিল, কিন্তু নির্বাচনের নামে হয়েছিল প্রহসন। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু এখন আমাদের শান্তি শৃঙ্খলা এবং সাংবিধানিক শূন্যতার গল্প শুনিয়ে শুরু করেছিলেন তার প্রথম সাক্ষাৎকার। তো আজ তার এই দুটো সাক্ষাৎকার মিলিয়ে একটু ব্যবচ্ছেদ করবার চেষ্টা করব, কিংবা ময়নাতদন্ত বলা যেতে পারে তার এই সাক্ষাৎকারের। তো ইন্টারেস্টিংলি তাকে দ্বিতীয় সাক্ষাৎকার থেকে আজকে কথা বলবো। প্রথম সাক্ষাৎকারটি নিয়ে আমি একটি এপিসোড করেছি। তো সেখানে তাকে মব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল কালের কণ্ঠের পক্ষ থেকে। মব, যে দেশে দীর্ঘদিন ধরে মব চলেছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তো তিনি উত্তর দিয়েছেন, দুই রকমের উত্তর দিয়েছেন। প্রথমে তিনি বলেছেন সেটি একটি বিশেষ সময় ছিল, সরকার চাইলেও মব সেভাবে নিয়ন্ত্রণ করতে পারত না, তাতে হিতে বিপরীত হতো। আবার কালের কণ্ঠ তাকে ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্নে আবার নিয়ে এসেছে, যে অনেকে বলছেন সরকার ইচ্ছে করে সেটি হতে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো তিনি বলেছেন, হ্যাঁ, সরকার এই বিষয়ে নীরব ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কোনো ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন কিনা, এই বিষয়ে কারোর সঙ্গে কথা বলেছিলেন কিনা? তখন তিনি বলছিলেন যে না, আমি করলেও লাভ হতো না, সেটি আমার জন্য বুমেরাং হতো। মব বিষয়ে তাকে সুস্পষ্ট প্রশ্ন করা হয়েছিল। তবে তার ওই কথাটি সত্যি, তিনি বলেছেন যে চাইলেও করা যেত না, হিতে বিপরীত হতো। তো একটি অভ্যুত্থানোত্তর সময়ে যে কোনো দেশে পৃথিবীর মব হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, প্রতি বিপ্লব ঘটেছে, অনেকবার পরিস্থিতি এতটাই অরাজক হয়েছে যে দেশে খুঁজে পায়নি দেশের মানুষ কি করবে, কিংবা প্রশাসন। আমরা যদি তিউনিসিয়ার কথা ধরি, কি হয়ে গেল তিউনিসিয়া আরব বসন্তে? বিপ্লব তো হলো, বিপ্লবের পর কয় দফার প্রতি বিপ্লব হয়েছিল, কি ঝামেলায় পড়েছিল দেশটি। শুধু তিউনিসিয়ার কথা কেন বলি, আরও বহু দেশে এরকম উদাহরণ দেওয়া যাবে। বিপ্লবোত্তর সময়ে বা অভ্যুত্থানোত্তর সময়ে পরিস্থিতি স্বাভাবিক থাকে না। তো সেই অর্থে মব নিয়ন্ত্রণ করবার চেষ্টা সরকার করেনি, এই দাবি করবার ব্যাপারটি একদমই সঠিক না। কোনো একটি মহল, কোনো মহল চেষ্টা করছে সেটি এস্টাবলিশ করতে, যে মবের রাজত্ব কায়েম হয়েছিল, সরকার কিছুই করতে পারেনি। আসলে সরকার চাইলেও কি কিছু করতে পারতো? অনেক ক্ষেত্রে পারতো না। সরকারকে কঠোর হতে হতো, আবার রক্ত ঝরত, গুলি চালাতে হতো সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্যে। তো অধ্যাপক ইউনূসের পক্ষে সেগুলো করা কিভাবে সম্ভব ছিল? আচ্ছা, তো তাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি বিদেশে যেতে পারলেন না বিভিন্ন সময়ে। কালের কণ্ঠ খুঁচিয়ে খুঁচিয়ে তার মুখ থেকে এইসব প্রশ্নগুলো বের করেছে, বা তার এই আক্ষেপগুলো শুনবার চেষ্টা করেছে। তো কালের কণ্ঠ এই দুই দফায় তার যে সাক্ষাৎকার দুই পর্বে নিয়েছে, সেটি নিয়েও নানা মহলে হাস্যরসাত্মক কথাবার্তা হচ্ছে। সেটি হলো, কালের কণ্ঠ কারা,
কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের পত্রিকা। অনেকে বলবার চেষ্টা করছেন বসুন্ধরা খুব সুবিধা করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাই এখন শেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তো ক্ষমতায় নেই, তো এখন তারা খুব ভালো জার্নালিজম প্র্যাকটিস করছে। তারা খুঁচিয়ে খুঁচিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম শুনতে চাচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর মুখ থেকে, এবং সেই সরকারকে বিতর্কিত করবার চেষ্টা করছে। তো শাহাবুদ্দিন চুপ্পু তার বিদেশ সফর সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন অধ্যাপক ইউনূস 14-15 বার বিদেশে সফর করেছেন, কিন্তু আমাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কোসোভোতে তার একটি কোনো কিছু স্ক্রিপ্ট দেখে পড়বার কথা ছিল, কোনো একটি বক্তৃতা বা কোনো কিছু, কোসোভোতে গিয়ে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, তো সেইখানে তাকে যেতে দেওয়া হয়নি, অন্তর্বর্তী সরকার যেতে দেয়নি। তো শাহাবুদ্দিন চুপ্পু এটিও বললেন যে তার 2 দফা চিকিৎসা করবার জন্য সিঙ্গাপুরে এবং লন্ডনে যাবার কথা ছিল, সেটিও আটকে দিয়েছে। খুব আক্ষেপ করে কথাটি বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভীষণ খারাপ লাগে শুনতে, কেমন অমানবিক কথা না? অন্তর্বর্তীকালীন সরকার এমন অমানবিক কাজ করতে পারলো? 2 দফা তার চিকিৎসা চেষ্টা আটকে দিয়েছে। সিঙ্গাপুরে তার বাইপাস সার্জারি হয়েছিল ন্যাশনাল হসপিটালে, 1 বছর পর সেটি ফলো আপ করতে যাবার কথা ছিল, তো ফলো আপ তিনি করতে পারেননি কারণ সরকার যেতে দেয়নি। লন্ডনে ক্যামব্রিজ পার্কওয়ে হসপিটালে তার একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেইটিও অন্তর্বর্তীকালীন সরকার হতে দেয়নি, তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয়নি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদ্দূর জানি, আমাদের যদ্দূর জানা আছে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের স্বাস্থ্য এমন কোনো অবস্থায় যায়নি যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয়েছিল, তার জীবন সংশয় দেখা দিয়েছিল, এরকম হয়নি। তো সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার তাকে যেতে দেয়নি। আবার তিনি সেটিও বলেছেন, তাকে বলা হয়েছে দরকার হলে আমরা বিদেশ থেকে ডাক্তার এনে আপনাকে দেখাবো, কিন্তু আপনি যেতে পারবেন না। তো এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের মানবিকতা ফুটে উঠেছে শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি, এবং তিনি সেটি স্বীকারও করলেন। তো এখন ফিরে যেতে হয় শাহাবুদ্দিন চুপ্পুর নিয়োগকর্তা শেখ হাসিনা মুমূর্ষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিয়েছিলেন। দেশের সব মহল থেকে এই আবেদন করা হয়েছিল। বিএনপির নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা এই দাবি করেছিলেন, এই রিকোয়েস্ট করেছিলেন শেখ হাসিনাকে। আন্তর্জাতিক মহল থেকে দাবি উঠেছিল তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছিল। সেই দাবি কি শেখ হাসিনা মেনেছিলেন? তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর বস শেখ হাসিনা কতটুকু মানবিক ছিলেন, কতটুকু খেয়াল রেখেছিলেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে? তো চুপ্পু সাহেব ভুলে গেছেন সেই সব দিনগুলো। এখন সম্ভবত বিএনপিও ভুলে গেছে। বিএনপিরও কিছু আসে যায় না বেগম খালেদা জিয়া যে বিদেশে চিকিৎসা নিতে পারেননি, তাতে তাদের আর কোনো দুঃখ নেই। তাদের সব দুঃখ খুঁজে গেছে, তারা ক্ষমতায় এসেছেন। আচ্ছা, তো তিনি আরও অভিযোগ করেছেন যে তাকে সমাবর্তন অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি সমাবর্তন অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি এক্স অফিসিও বা পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হয়ে থাকেন। আর কোনো ব্যতিক্রম না ঘটলে চ্যান্সেলর সাধারণত সমাবর্তন অনুষ্ঠানে কনভোকেশন স্পিচ দেন, ছাত্রছাত্রীদের ডিপ্লোমা বা অন্যান্য বিষয় হ্যান্ডওভার করেন, তো সেগুলো আনুষ্ঠানিকভাবে হয়ে থাকে। তো রাষ্ট্রপতি চুপ্পুর ক্ষেত্রে সেটি ঘটেনি, সমাবর্তন অনুষ্ঠানে তিনি যেতে পারেননি, তাকে যেতে দেওয়া হয়নি, এই আক্ষেপ তিনি করেছেন। আচ্ছা, তিনি এইটিও আক্ষেপ করেছেন যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাবার কথা ছিল তার, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায়, তাকে সেখানেও যেতে দেওয়া হয়নি। ভয়ঙ্কর অভিযোগ, তাই না? আচ্ছা, তো এখন কথা হলো, চুপ্পু সাহেব কি ভুলে গেছেন তিনি শেখ হাসিনার উচ্ছিষ্ট, যেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তার জীবন সংশয় হয়েছিল? কেন? এই দেশের মানুষকে তিনি এতটাই ভালো রেখেছিলেন যে লাখো জনতা তার গণভবন ঘেরাও করতে গিয়েছিলেন এবং ঘেরাও করেছিলেন। তো সেখানে শেখ হাসিনাকে পাওয়া গেলে কি অবস্থা হতো সেটি আসলে আমরা জানি না, কল্পনাকেও হার মানায়। তো তার বস পালিয়ে গেলেন শেখ হাসিনা, আর হাসিনার উচ্ছিষ্ট হিসাবে চুপ্পুকে মানুষ কিভাবে নেবেন? জাতীয় ঈদগাহে চুপ্পু যদি ফিজিক্যালি উপস্থিত থাকতেন, তার বিরুদ্ধে তো মব হতো। উত্তেজিত জনতা, যারা হাসিনা আমলে ভিকটিম হয়েছিলেন, যাদের আত্মীয়রা গুম হয়েছিল, যাদের আত্মীয়রা সিক্রেট কিলিংয়ের শিকার হয়েছিল, যারা নানাভাবে মানবাধিকার যাদের লঙ্ঘিত হয়েছিল হাসিনার মাধ্যমে, তাহলে হাসিনার উচ্ছিষ্ট চুপ্পুকে তারা ছেড়ে দিত হাতের নাগালে পেলে? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার চুপ্পুকে নামাজ পড়তে যেতে দেয়নি, এটি তো অন্তর্বর্তীকালীন সরকারের মানবিকতা, মহানুভবতা চুপ্পুর প্রতি। কারণ তারা চাননি যে চুপ্পু মবের শিকার হোক, তাই তারা যেতে দেননি। চুপ্পুর নিরাপত্তার জন্য আমি মনে করব। একই কথা সমাবর্তন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। চুপ্পুর শারীরিক নিরাপত্তার কথা ভেবে তাকে সমাবর্তন অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। এটি তো খুবই সিম্পল। আচ্ছা,
তো এই অভিযোগগুলো চুপ করেছেন যে আমাকে এই করতে দেওয়া হয়নি, তার আক্ষেপ, তার কষ্ট। আচ্ছা, প্রেস উইং অকার্যকর করা হয়েছে সেটি তিনি বলেছেন। সেটি আমি গত এপিসোডও কভার করেছিলাম, যে তার সঙ্গে রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কর্মকর্তারা দেখা করবার জন্য গণভবনে গিয়েছিলেন, বঙ্গভবনে সরি, এই কারণে তার প্রেস উইং অকার্যকর করে দিয়েছে বর্তমান সরকার। তো এইটি তারা কেন করেছে আমি জানি না, এটি একটা অপ্রয়োজনীয় কাজ। প্রেস উইং সেখানে থাকতে পারত। তারা কি মনে করেছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ হয়তো বলতে পারবে, প্রেস বিভাগ। তো সেটি তাদের বক্তব্য, কখনো হয়তো তারা সেই বক্তব্য দেবে। আচ্ছা, কাকে উপদেষ্টা করা হবে, প্রধান উপদেষ্টা করা হবে, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি এই বিষয়ে সত্য ভাষণ তিনি দিয়েছেন, সুস্পষ্টভাবে ছাত্র নেতাদের কথা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হচ্ছিল সব কিছু, তাদের কথা বলেছেন যে তারা এক বাক্যে ডক্টর ইউনূসের কথা বলছিলেন, যে তারা এক বাক্যে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চাইছিলেন। তো এক পর্যায়ে অধ্যাপক ইউনূস ফ্রান্সে চিকিৎসা নিচ্ছিলেন, তার একটি শল্য চিকিৎসা হচ্ছিল বা সার্জিক্যাল অপারেশন। তো তিনি আসতে পারছিলেন না তাৎক্ষণিকভাবে। তো তখন তার আসবার বিলম্বের কারণে বিকল্প প্রস্তাব নিয়ে কেউ কেউ ভাবছিলেন। সেখানে উপস্থিত সেনা কর্মকর্তারা ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, আরও অনেকেই ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, বিভিন্ন দলের প্রধানরা ছিলেন। তো সেখানে প্রশ্ন উঠেছিল, কেউ কেউ এই প্রস্তাব দিয়েছিলেন যে অধ্যাপক ইউনূসের আসতে দেরি হচ্ছে, তাই বিকল্প কাউকে তোমরা ভাববে কিনা। তো চুপ্পু সাহেব বলেছেন যে না, তারা বিকল্প গ্রহণ করেনি। তারা তাদের দাবিতে অনড় ছিলেন, ছাত্রনেতারা, যে আমাদের অধ্যাপক ইউনূসকেই চাই, অন্য কাউকে চাই না। তো সেই জন্য তারা অপেক্ষা করতেও রাজি ছিলেন যে অধ্যাপক ইউনূস সুস্থ হয়ে আসতে যদি 2-1 দিন লেগেও যায়, আমরা তার জন্য অপেক্ষা করব। এই বক্তব্য তিনি রেখেছেন। তো এটি তার সত্য ভাষণের জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ একটি মহল এখনও শুরু থেকেই, গত 18 মাস তো করেছেই, এখনও এই কথা বলবার চেষ্টা করছে যে অধ্যাপক ইউনূস উড়ে এসে জুড়ে বসেছেন। বিষয়টি এরকম ছিল না। অধ্যাপক ইউনূসকে চাওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা হিসেবে, এবং সেই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃবৃন্দ, জনতা তাকেই চাইছিলেন, আর কাউকেই চাইছিলেন না। যারা পরবর্তীতে অধ্যাপক ইউনূসের প্রয়োজনীয়তা অস্বীকার করবার চেষ্টা করছিলেন, তাকে অপ্রাসঙ্গিক করে তুলবার চেষ্টা করছিলেন বিভিন্ন বয়ান তৈরি করে, যে অধ্যাপক ইউনূস কেন, আরও তো লোক ছিল, অন্যেরা না কেন। এই বীর পুরুষদের আমি বলতে চাচ্ছি, জিজ্ঞেস করতে চাচ্ছি, লজ্জার মাথাকে তারা এসব প্রশ্ন করছেন। তারা এই প্রশ্নটি কি তখন করতে পারতেন? এই বীর পুরুষদের মধ্যে মিডিয়ার লোক আছেন, টকশো ব্যাপারীরা আছেন, ইউটিউব চ্যানেল ব্যবসায়ীরা আছেন, তথাকথিত সুশীল সমাজের লোকেরা আছেন, তারা এই প্রশ্নটি করছেন অধ্যাপক ইউনূস কেন। অনেকের গাত্রদাহ, অনেকের অ্যালার্জি হয়, গায়ে চুলকানি হয় অধ্যাপক ইউনূসের নাম শুনলে। কিন্তু এই বীর পুরুষেরা তখন কেন সেখানে উপস্থিত হয়ে তারা কেন এই দাবি করেননি যে আমরা অধ্যাপক ইউনূসকে চাই না? তখন তো তাদের সেই সৎসাহস হয়নি, কারণ ছাত্র জনতা তাদের ছিঁড়ে ফেলত। আর একটি অভ্যুত্থানোত্তর সময় এরকমই হয়, এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যে আকাঙ্ক্ষা, সেটি গণ আকাঙ্ক্ষা, এবং গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হয় সব মহলকে, এর বাইরে যাওয়ার কারো সুযোগ থাকে না। আর গণ আকাঙ্ক্ষা এই পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, বড় আইন, এর চেয়ে বড় কোনো আইন হয় না। কারণ আইন এবং সংবিধান তো মানুষের জন্যই, আর গণ আকাঙ্ক্ষা মানুষের থেকেই হয়, জনগণ থেকে উৎসারিত হয় সে আকাঙ্ক্ষা। আর সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বুদ্ধিমত্তার পরিচয়ক। যারাই করবে তারা রিয়েলিস্টিক একটি কাজ করেছে, সেভাবেই গণ্য হবে বিষয়টি, এর বাইরে অন্য কিছু না। তো এই ছিল তার মোটামুটি আক্ষেপ। অনেক বিষয়ে আক্ষেপ তিনি প্রকাশ করলেন, এবং প্রধান উপদেষ্টা কীভাবে নির্বাচিত হলেন সব বিষয়ে তিনি মোটামুটি কথা বলেছেন। আর তাকে খুঁচিয়ে কালের কণ্ঠ এই কথাও তার মুখ দিয়ে বের করবার চেষ্টা করেছে। তাকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা, তার উপদেষ্টারা, অন্তর্বর্তীকালীন সরকার আপনার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে রাষ্ট্রপতি হিসাবে আপনাকে ছোট করেছেন, আপনাকে অপদস্থ করেছেন। এই বিষয়ে আপনি আইনের দ্বারস্থ হবার কথা ভাবছেন কিনা, বা সাংবিধানিকভাবে আপনি এর প্রতিবাদ করতে পারতেন কিনা, আপনি কি করতে পারতেন? উস্কানিমূলক প্রশ্ন। তো তিনি বললেন যে এটি তার হাতে আসলে ছিল না, তিনি পরিবর্তিত পরিস্থিতিতে এটিকে মানিয়ে নিয়েছেন, এর বাইরে তার যাবার কোনো সুযোগ ছিল না, তাই তাকে এই বিষয়গুলো সহ্য করতে হচ্ছে বা হয়েছে। তো আসলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের করবার কী ছিল, কি তিনি করতে পারতেন? আর তিনি লোকটিকে, যেই লোকটি এখন গতকালের আগের পর্বে সাক্ষাৎকারে বললেন যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করবার জন্যে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবার জন্যে, সেই মানুষটি আসলে কে? হাসিনা তাকে কেন বেছে নিয়েছিলেন? আমরা জানতাম হাসিনাকে তিনি পা ধরে সালাম করতেন, হাসিনার প্রতি ভক্তি শ্রদ্ধা তার এতটাই ছিল, কদম বুচির সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে তার। এবং সাম্প্রতিক কালেও তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে এক পর্যায়ে মাননীয় আমাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন না, আমার পায়ের ধুলো আমি নেব সেটি তিনি হতে দিচ্ছিলেন না, তিনি হাসিনার পায়ের ধুলো নিতে না পেরে কষ্ট পাচ্ছিলেন। এই তো শাহাবুদ্দিন চুপ্পু। আর তিনি বলছিলেন যে তিনি 18 মাস
খুব কষ্ট করে থেকেছেন সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয়, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখবার জন্যে। এই কথা তিনি বলেছেন, হাসতেও পারছি না। শাহাবুদ্দিন চুপ্পু সাংবিধানিক শূন্যতা বজায় রাখবার জন্যে, সৃষ্টি না হতে দেবার জন্যে ক্ষমতায় ছিলেন। এত অপদস্থ, এত অপমানিত হবার পরও ক্ষমতা ছাড়ার কথা ভাবেননি। এবং তিনি বলেছেন এখন তিনি খুব ফুরফুরে বোধ করছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন আছেন, তো তিনি বলেছিলেন বন্দি দশা ছিল, আর এখন তিনি ফুরফুরে মেজাজে আছেন। আর এই যে তার রাষ্ট্রপতি হিসেবে টিকে যাওয়া, হাসিনার ভাগ্যবরণ না করা, অর্থাৎ পালিয়ে যাওয়া কিংবা অপদস্থ হওয়া, এই যে হতে হয়নি, এই বিষয়ে তিনি কিন্তু বিএনপিকে ধন্যবাদ দিতে ছাড়েননি। এখানে আমি প্রশংসা করি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর, তিনি খুবই কৃতজ্ঞ একজন মানুষ। যেমনি ছিলেন হাসিনার প্রতি কৃতজ্ঞ, যে কৃতজ্ঞতা তিনি প্রকাশ করেছিলেন মিথ্যাচার করে। তিনি বলেছিলেন হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দেননি, হাসিনা পদত্যাগ করেননি। যদিও তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সে কথা তিনি তার পূর্ববর্তী ভাষণে বলেছিলেন। তো এই মিথ্যাচার তিনি করেছিলেন হাসিনাকে বাঁচাবার জন্যে, হাসিনার পদত্যাগ সহি শুদ্ধ হয়নি সেটি এস্টাবলিশ করবার জন্যে, পুরো বিষয়টিকে বিতর্কিত করবার জন্যে। তো সেই মিথ্যাচারও প্রমাণিত হয়েছে যে তিনি মিথ্যে বলেছিলেন। এরপর তিনি এই ইস্যু নিয়ে উচ্চবাচ্য করেননি, চুপ হয়ে গেছেন। ঠেলা যখন সব মহল থেকে আসতে শুরু করেছে তিনি চুপ হয়েছিলেন, সাইলেন্ট হয়ে গিয়েছিলেন, এটি সবাই জানি আমরা। তো এই সেই শাহাবুদ্দিন চুপ্পু খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয়েছে গত 18 মাসে, অন্তর্বর্তী সরকার তার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করেছে, বলতেই হবে। তো বিএনপিকে ধন্যবাদ দিতে তিনি ছাড়েননি, যেটি বলছিলাম, খুব কৃতজ্ঞ মানুষ। বিএনপির প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বলেছেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তাকে বারবার আশ্বস্ত করেছে যে তারা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে দেবে না এই দেশে, তাই শাহাবুদ্দিন চুপ্পুকে তারা রাখবে, তাকে তারা রক্ষা করবে, এই আশ্বাস বিএনপি থেকে দেওয়া হয়েছে। তাই তিনি থাকতে পেরেছেন, নাহলে তিনি থাকতে পারতেন না, সে কথা তিনি বারবার উল্লেখ করেছেন। তো বিএনপির খুশি হওয়া দরকার, রাষ্ট্রপতি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং তাকে এই প্রশ্ন করা হয়েছিল, ইন্টারেস্টিংলি কালের কণ্ঠের সাংবাদিক হায়দার আলী, যিনি নির্বাহী সম্পাদক, এবং জয়নুল আবেদিন বিশেষ প্রতিনিধি, তারা দুজনই তাকে প্রশ্ন করছিলেন। তো এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, এখন তো নতুন সরকার ক্ষমতায়, তারা যদি চায় হতে পারে আপনাকে ইমপিচ করবে বা আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো তিনি বললেন, আমি সচেতন মানুষ, এমনটি হবে কেন, এমনটি হতে আমি দেবো কেন, আমি সরে যাব সম্মান নিয়ে, যদি বিএনপি এমনটি চায়। তিনি নিজেকে সচেতন মানুষ বলে দাবি করলেন এবং তিনি সংবিধানকে খুব ভালোবাসেন। তাই যদি হয় তাহলে সশ্রদ্ধ রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার আমলটিকে কিভাবে সহ্য করলেন? হাসিনার ভোট চুরি, ভোট ডাকাতি, দেশের মানুষের সঙ্গে প্রতারণা, দেশের মানুষকে ধাপ্পা দেয়া, মানবতা বিরোধী অপরাধ, যেটি সারা পৃথিবীতে রেকর্ড হয়ে গেছে, এই সব কিছু মেনে তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি তখন কি একবারের জন্য মুখ খুলেছিলেন? তখন তার সচেতনতা কোথায় ছিল? তখন তার সংবিধানের প্রতি ভালোবাসা কোথায় ছিল? এই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি। তো এই মানুষটি এখন সাক্ষাৎকার দিয়ে হাইপ তৈরি করবার চেষ্টা করছেন, আর কালের কণ্ঠ এই মুহূর্তে এই সাক্ষাৎকার আমাদের দিয়ে কারো হাসির খোরাক জুগিয়েছেন, কাউকে পুরো পরিস্থিতি নতুনভাবে রিভিউ করতে সাহায্য করছেন। কেউ শাহাবুদ্দিন চুপ্পুর দুষ্কর্মগুলো ভুলে গিয়েছিল, তাদের আবার মনে পড়ছে সব কিছু। ভালোই করেছে, ধন্যবাদ কালের কণ্ঠকেও। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।